ছয়টি অধ্যায় পেরিয়ে আমরা দেখেছি এক জাতির জন্ম, তার শৈশব, তার শিক্ষা এবং তার প্রথম আত্মপ্রকাশ। কিন্তু এখন ইতিহাস বদলে যাচ্ছে। সময়ের গতি আরও জটিল, আরও গতিময়। হান রাজবংশের পতনের পর চীন আবারও এক সময়ের অন্ধকারে হারিয়ে যায়। কিন্তু অন্ধকার মানেই তো শেষ নয়। ইতিহাস আবারও আলো জ্বালায় এবং সেই আলোয় উদ্ভাসিত হয় তাং রাজবংশ, চীনের স্বর্ণযুগ। সময়কাল 618 থেকে 907 খ্রিস্টাব্দ। এই যুগে চীন পরিণত হয় বিশ্ব সভ্যতার কেন্দ্রবিন্দুতে। চীনের রাজধানী চাংআন হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে আধুনিক ও আন্তর্জাতিক শহর। এখানে থাকত তুর্কি, পারস্য, ভারতীয়, আরব, কোরিয়ান, এমনকি রোমান বংশোদ্ভূত পণ্যের ব্যবসায়ীরা। একটি শহর যেখানে একসাথে বাজত বৌদ্ধ মন্দিরের ঘণ্টা, মুসলিম আজান আর কনফিউশিয়াস শিক্ষার পাঠ। চিত্রকলা, কাব্য ও বাদ্যযন্ত্রে চীন পৌঁছে যায় এক নতুন উচ্চতায়। লি বাই এবং দুফু, এই দুই কবি তাং যুগের প্রতীক। তাদের কবিতায় ছিল প্রকৃতি, প্রেম, দার্শনিকতা, বিদ্রোহ, আর ছিল মানুষের জীবনের প্রতিচ্ছবি। স্কুলে পড়ানো হতো কাব্য, শুধু কাব্য নয়, আত্মা শেখানো হতো কাব্যের ছন্দে। তাং রাজারা পশ্চিমে তাদের সাম্রাজ্য বিস্তৃত করে তিব্বত, কোরিয়া, মধ্য এশিয়ার বহু অংশ আসে চীনা নিয়ন্ত্রণে। এ সময় চীন প্রথমবারের মতো জাপান, কোরিয়া ও ভিয়েতনামকে সাংস্কৃতিকভাবে প্রভাবিত করে। তাং পোশাক, চিত্রকলা এবং সাহিত্য ছড়িয়ে পড়ে সমগ্র পূর্ব এশিয়ায়। এ সময় চীনে বহু ধর্ম সহাবস্থান করত। বৌদ্ধ ধর্ম, হাজার হাজার মঠ তৈরি হয়, দুনহাং কেভসের মতো স্থাপত্য নির্মাণ হয়। তাওবাদ, চীনের নিজস্ব দর্শন ও আধ্যাত্মিক ধারা। ইসলাম ও খ্রিস্ট ধর্ম, আরব ব্যবসায়ীদের মাধ্যমে আসে ইসলাম। খ্রিস্ট ধর্ম আসে নেস্টোরিয়ানদের মাধ্যমে। এ এক সত্যিকারের ধর্মীয় মেলবন্ধনের সমাজ ছিল। সময়কাল 960 থেকে 1279 খ্রিস্টাব্দ। তাং যুগের পতনের পর আসে সাং রাজবংশ, যা চীনকে দেয় প্রযুক্তি ও অর্থনীতির এক রেনেসা। এই যুগেই তৈরি হয় প্রথম কাগজের মুদ্রা, গান পাউডার, কম্পাস, মুভেবল টাইপ প্রিন্টিং। এমন এক যুগ যেখানে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে শহর থেকে গ্রামে। পাঠাগার, বিশ্ববিদ্যালয়, স্কুল গড়ে ওঠে। কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তি ব্যবহারে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়। রাইস ফ্রম চাম্পা, ভিয়েতনাম এনে চাষে বিপ্লব ঘটে। শহরগুলোতে বাজার, হাট, আন্তর্জাতিক বাণিজ্য বিস্তার লাভ করে। চিত্রকলায় জ্যামিতিক ছন্দ, অক্ষরশৈলী আরও নিখুঁত হয়। কেরামিক শিল্পে চীন পৌঁছে যায় শীর্ষে। চীনামাটির বাসন বিশ্বব্যাপী প্রসিদ্ধ হয়। 1271 সালে মঙ্গল নেতা কুবলাই খান প্রতিষ্ঠা করেন ইউয়ান রাজবংশ, চীনের প্রথম অচীনা শাসক গোষ্ঠী। এখন চীন শাসিত হচ্ছে উত্তর থেকে আসা এক যোদ্ধা জাতির দ্বারা। মঙ্গলরা নিয়ে আসছে এক নতুন শাসন, এক নতুন দৃষ্টিভঙ্গি। ইউরোপ, মধ্য এশিয়া, আরব অঞ্চল পর্যন্ত বিস্তৃত হয় চীন কেন্দ্রিক সাম্রাজ্য। মার্কো পোলো চীন ভ্রমণ করেন এই সময়ে এবং ইউরোপে চীনের বিস্ময়কর উন্নয়ন নিয়ে লেখেন। প্রশাসনে চীনা, পার্সিয়ান, আরব, টার্কিক সকল জাতির লোক কাজ করত। কিন্তু সাধারণ চীনারা রাজনৈতিক ক্ষমতা থেকে বঞ্চিত ছিল। তাদের ওপর ছিল মঙ্গলদের কঠিন শাসন এবং জাতিগত বৈষম্য। 1294 সালের পর ইউয়ান রাজবংশ দুর্বল হয়ে পড়ে। বিদ্রোহ শুরু হয়। অবশেষে 1368 সালে মিং রাজবংশের মাধ্যমে চীনারা ফিরে পায় স্বাধীনতা। বৈদেশিক শাসনের অভিজ্ঞতা চীনের আত্মপরিচয়কে আরও শক্ত করে তোলে। ইতিহাসের এই অধ্যায় চীনের আত্মপরিচয়ের সংগ্রাম হয়ে দাঁড়ায়। চেঙ্গিস খান, আসল নাম তেমুজিন, জন্ম নেন 1162 সালে মঙ্গোলিয়ার বিস্তৃত তৃণভূমিতে। এই ভূমি ছিল কঠিন,
শীতকালে তুষার, গ্রীষ্মে তপ্ত রোদ, আর চারদিকে শুধুই অবারিত ঘাসের সমুদ্র। এই কঠিন পরিবেশেই জন্ম হয়েছিল এমন এক ব্যক্তিত্বের, যিনি সারা এশিয়াকে কাঁপিয়ে তুলবেন। তেমুজিন ছোটবেলায় শিখেছিলেন বাঁচতে হলে লড়তে হবে এবং বিশ্বাসঘাতকতা করলে তার মূল্য দিতে হয় প্রাণ দিয়ে। তার পিতা এক প্রতিদ্বন্দ্বী গোত্রের হাতে বিষ প্রয়োগে নিহত হলে ছোট তেমুজিন ও তার পরিবার চরম দারিদ্র্যে দিন কাটাতে থাকেন। কিন্তু এই কষ্টই তাকে গড়ে তোলে অদম্য যোদ্ধায়। 12 শতকের মঙ্গল তৃণভূমি ছিল অসংখ্য ছোট ছোট গোত্রে বিভক্ত। প্রত্যেকের নিজস্ব নেতা ছিল, আর প্রায় প্রতিদিনই চলত রক্তক্ষয়ী লড়াই। তেমুজিন বুঝেছিলেন যদি তিনি এই গোত্রগুলিকে একত্রিত করতে পারেন তবে একটি অপ্রতিরোধ্য শক্তি গড়ে উঠবে। তিনি কৌশল, রাজনৈতিক বিবাহ আর সামরিক দক্ষতা ব্যবহার করে ধীরে ধীরে সব মঙ্গল গোত্রকে তার পতাকার নিচে আনেন। 1206 সালে তাকে দেওয়া হয় নতুন উপাধি, চেঙ্গিস খান, অর্থাৎ সমগ্র বিশ্বের শাসক। চেঙ্গিস খান জানতেন তার যোদ্ধাদের টিকিয়ে রাখতে হলে তাদের খাদ্য, সম্পদ ও বাণিজ্য পথের প্রয়োজন। উত্তরে কঠিন জলবায়ু, কিন্তু দক্ষিণে ছিল ধনী সভ্যতা, চীন। সে সময় চীন বিভক্ত ছিল, উত্তরে জিন রাজবংশ, দক্ষিণে সং রাজবংশ। উত্তরের জিন রাজবংশ ছিল তুলনামূলক দুর্বল, আর তাদের সামরিক শক্তি মঙ্গলদের গতিশীল কৌশলের সামনে দাঁড়াতে পারত না। চেঙ্গিস খানের সেনাবাহিনী শুধু সংখ্যায় বড় ছিল না, বরং অসাধারণ কৌশলীও ছিল। তারা দ্রুতগতির ঘোড়াসওয়ার বাহিনী, সুনিয়ন্ত্রিত ধনুক ব্যবহার আর মিথ্যা পিছু হটার কৌশলে শত্রুদের ফাঁদে ফেলত। 1209 সালে তিনি পশ্চিম শিয়া রাজ্য আক্রমণ করেন এবং 1211 সালে জিন রাজবংশের দিকে পূর্ণ আক্রমণ চালান। মঙ্গলরা অদ্ভুত নির্মমতা ও কৌশলের মিশ্রণে জয়লাভ করে। অনেক শহর ধ্বংস হয়, লক্ষাধিক মানুষ নিহত হয়। কিন্তু চেঙ্গিস শুধু ধ্বংসই করেননি, তিনি বাণিজ্য, ডাক ব্যবস্থা এবং আইন কানুনও চালু করেছিলেন, যা পরে চীনের প্রশাসনিক ব্যবস্থায় প্রভাব ফেলেছিল। চেঙ্গিস খানের মৃত্যুর পর 1227 সালে তার উত্তরাধিকারীরা চীনের দিকে আরও অগ্রসর হন। অবশেষে তার নাতি কুবলাই খান 1279 সালে সমগ্র চীন জয় করে ইউয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এই সময় চীন প্রথমবারের মতো সম্পূর্ণভাবে একটি বিদেশি শাসকের অধীনে আসে। মঙ্গল শাসনে চীন নতুন বাণিজ্য পথের সাথে যুক্ত হয়, বিশেষ করে সিল্ক রুটের মাধ্যমে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সাথে বাণিজ্য বাড়ে। তবে যুদ্ধ ও শোষণের কারণে কৃষিজ উৎপাদন কমে যায়, আর বহু চীনা নাগরিক কষ্টে জীবনযাপন করত। চেঙ্গিস খান ছিলেন একদিকে নির্মম যোদ্ধা, অন্যদিকে দক্ষ সংগঠক। চীনের ইতিহাসে তার প্রভাব দ্বিমুখী, একদিকে ধ্বংস, লুট ও হত্যাযজ্ঞ, অন্যদিকে প্রশাসনিক সংস্কার ও বাণিজ্যের প্রসার। আজও মঙ্গোলিয়া ও চীনের সীমান্ত অঞ্চলে তার নাম কিংবদন্তি হয়ে আছে। চীনের ঐতিহাসিক ধারায় চেঙ্গিস খান ছিলেন সেই ঝড় যা পুরনো প্রথা ভেঙে নতুন এক যুগের দরজা খুলে দিয়েছিল। চেঙ্গিস খানের মৃত্যুর পরেও মঙ্গল সাম্রাজ্য থেমে থাকেনি। তার নাতি, এক তরুণ নেতা কুবলাই খান, বিশ্বের ইতিহাসে নিজের নাম অমর করে গড়ে তুলেছিলেন। 1271 সালে তিনি প্রতিষ্ঠা করেন ইউয়ান রাজবংশ, যা চীনের প্রথম বিদেশি শাসক গোষ্ঠীর সাম্রাজ্য। ইউয়ান সাম্রাজ্যের রাজধানী ছিল দার্জিলিংয়ের নিকটে অবস্থিত খানবালিক, আজকের বেইজিং। এই সময় চীন হয়ে ওঠে এক বৈচিত্র্যময় বহুজাতিক সাম্রাজ্য। মঙ্গল, চীনা, পার্সিয়ান, তিব্বতী ও ইউরোপীয়রা একসাথে বসবাস করত, বাণিজ্য করত। সিল্ক রোডের বাণিজ্য এই সময়ের নতুন উচ্চতায় পৌঁছায়। ইউরোপের এক বিস্ময়কর ভ্রমণকারী মার্কো পোলো ইউয়ান রাজ্যে এসে লেখে, আমি এমন এক দেশ দেখেছি যেখানে নগরীর রাস্তা পাথরের, যেখানে বিশাল বিশাল মন্দির, প্রাসাদ এবং শত শত যানবাহন চলেছে। কুবলাই খানের শাসনে সাংস্কৃতিক ও প্রযুক্তিগত বিকাশ ঘটে। তিনি চালু করেন নতুন কর ব্যবস্থা, সংস্কার করেন প্রশাসন, উন্নত করেন অবকাঠামো এবং কৃষিক্ষেত্রেও উন্নতি সাধন করেন। ইউয়ান যুগে চীনে আসে প্রথম ছাপাখানা বা প্রিন্টিং প্রেস, যা জ্ঞান ছড়ানোর ক্ষেত্রে এক বিপ্লব নিয়ে আসে। শিল্প ও সাহিত্যেও এই যুগ ছিল সমৃদ্ধ, কিন্তু ইউয়ান রাজবংশের শাসন ছিল একদিকে বহুত্ববাদী, অন্যদিকে কঠোর। চীনা জনসাধারণের জন্য শাসন ছিল কঠোর, আর জাতিগত বৈষম্য লেগেছিল গভীর। ইউয়ান রাজবংশের পতনের সূচনা হয় বিদ্রোহ এবং অসন্তোষ থেকে। 1368 সালে মিং রাজবংশ প্রতিষ্ঠিত হয়, যা চীনের ইতিহাসে নতুন যুগের শুরু। ইউয়ান সাম্রাজ্যের ইতিহাস আজও আমাদের শেখায় কিভাবে শক্তি, সংস্কৃতি এবং নেতৃত্বের মেলবন্ধন একটি সভ্যতাকে গড়ে তোলে, আর কিভাবে ঐক্যবদ্ধতা না থাকলে শক্তিও দীর্ঘস্থায়ী হয় না।